এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। তোমাদের এই চ্যাপ্টারের সিকিউ করার জন্য যত ধরনের সূত্র বা সমীকরণ লাগবে সেইগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। দুই একটা এমসিকিউ এর সূত্রগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, শুরু করি, চলো। প্রথমে আসি তোমার গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র। গ্যালিলিও পরন্ত বস্তু সম্পর্কে তিনটা সূত্র দিছিল। প্রথম সূত্রে তিনি বলছিল যে এই নির্দিষ্ট উচ্চতা থেকে যদি মুক্তভাবে যদি দুইটা বস্তু পড়তে দেওয়া হয়, একটা ভারী বস্তু মানে একটা লোহার বল ধরলাম, আর একটা ধরলাম হচ্ছে কি কাগজ ধরলাম, একটা কাগজ, এই দুইটা যদি পড়তে দেওয়া হয় তে নির্দিষ্ট সময় পর তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে টি সময় পর এটাও যতটুকু নামবে, টি সময় পর এটাও সেম টুকি নামবে। এটাই সে প্রথম সূত্রে বলছিল। প্রথম সূত্র তাহলে কি বলছে, এই সমানুপাতিক টি মানে নির্দিষ্ট সময়ে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, এইটাই ছিল। তো দ্বিতীয় সূত্র কি ছিল তাহলে, কি বুঝছো? মুক্তভাবে পরন্ত দুইটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে লিখি সমান সময়ে সমান দূরত্ব। তারপরে দ্বিতীয় সূত্রে বলছে যে এই পরন্ত বস্তু যেটা হবে, এই পরন্ত বস্তু যে একটা, এই যে এখান থেকে ধরো একটা বস্তুটা পড়তেছে, এটা যে বেগ প্রাপ্ত হবে সেটা হবে তার সময়ের সমানুপাতিক। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হবে ভি সমানুপাতিক টি। এইটা থেকে তোমাদের কোশ্চেনে, পরীক্ষায় যদি কোশ্চেন আসে তখন রেশিও করতে পারবে যে এত বেগ প্রাপ্ত হইলো বা এত সেকেন্ডের বেগ কত হবে। তাইলে আমি দেখো ভি সমানুপাতিক টি মানে তুমি ভি ইকুয়াল টু, যেখানে যদি একটা ধ্রুবক নিয়ে আসি, ধরলাম কে, ওইটা কেটা বাদ দিলাম, তাহলে সমানুপাতিক কে টি এরকম হবে না? তাহলে আরেকটা ভি, ভি টু, এখানে কে কে টি টু এরকম হবে না? কে কে কাটা গেলে তাহলে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, এরকম অনেকটা আসে না? তাহলে হ্যাঁ, এটাই আসে। তাহলে আমরা এটাই লিখে দিই। দেখো ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। তারপরে তৃতীয় কি সূত্র দিছিল এই গ্যালিলিও? গ্যালিলিও 3 নম্বর সূত্র বলছিল এই নির্দিষ্ট সময়ে যে অতিক্রান্ত দূরত্ব, ধরো এইটুক অতিক্রম করতে হচ্ছে টি সময়, তাইলে এইটুক যদি এইচ দূরত্ব হয়, এইটা হবে এই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখান থেকে তোমার সূত্র যদি লিখি, এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এইচ টু বাই টি টু স্কোয়ার। তাইলে এইটা হচ্ছে সূত্র। এগুলো সাধারণত তোমার সিকিউ দেয় না, এগুলো বেশিরভাগ সময় তোমার এমসিকিউ দিয়ে থাকে। তাইলে আমরা পরের পেজে যাই। পরের পেজে আমরা যেই সূত্রটা শিখব, প্রথমেই আমরা অভিকর্ষ ত্বরণের জন্য সূত্র শিখব। তাইলে ধরো এখানে জি, জি ইকুয়াল টু আমরা জানি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকেই এই এম, এম ইকুয়াল টু আমরা কি জানি, রো ভি না? এভাবে হচ্ছে আমাকে পৃথিবীর সব কিছু বসাইলে এম এর মান যা যা আছে এই জিনিসগুলো যদি আমরা বসাই, রো ভি বসাই পৃথিবীর ক্ষেত্রে, তোমার এই সূত্রটা এরকম আসবে 4/3 পাই রো জি আর। তার মানে তোমার অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু হবে জি এম, মানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যার মান মুখস্থ। মানটাও আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মানটা হচ্ছে জি ইকুয়াল টু 6.673 গুণন 10^11। আর এম হচ্ছে পৃথিবীর ভর। এম, এই বড় হাতের এম যেটা, এটা হচ্ছে তোমার পৃথিবীর ভর। তাইলে বড় হাতের এম কি, বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর। আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে ব্যাসার্ধ, এটা যদি পৃথিবী হয় এই কেন্দ্র হতে এই যে ব্যাসার্ধ, এটাই হচ্ছে আর। তাইলে তোমার এই পৃথিবীর যদি ধরো তোমার ঘনত্ব দেওয়া থাকে, বা পৃথিবী না হয়ে অন্য কোনো গ্রহের ঘনত্ব দেওয়া থাকে, ব্যাসার্ধের মান দেওয়া থাকে, তাহলে অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো। আবার যদি ভর দেওয়া থাকে আর ব্যাসার্ধ দেওয়া থাকে, তাও আমরা মান বের করতে পারবো। দুইটা যে কোনো কিছু দিলে এই সূত্র দিয়ে মান বের করতে পারবো। এখন তোমাকে বললো এটা যদি পৃথিবী হয়, পৃথিবী থেকে ধরো আমি এই এই এইচ পরিমাণ উচ্চতায় উঠছি, এই এইচ পরিমাণ উচ্চতায় উঠলে তে ওই এইচ পরিমাণ উচ্চতায় তোমার অভিকর্ষ ত্বরণের মান কত হবে? তে এই এইচ পরিমাণ উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণটা হবে সেটাকে আমরা জি আপ দিয়ে ডিনোট করলাম। তাহলে জি আপ ইকুয়াল টু তোমার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এই জিটা হচ্ছে ওই ভূপৃষ্ঠে জি, তার মানে পৃথিবীর এই পৃষ্ঠে পৃথিবী না হয়ে যদি এখানে তোমার অন্য কোনো গ্রহের কথা বলে, তাহলে অন্য গ্রহের পৃষ্ঠে মানে একদম এই যে এইগুলো অঞ্চলে যে জিটা ছিল সেই জিটাই হবে এই জি। এটা কি ভূপৃষ্ঠ থেকে যদি উপরে উঠি। আবার এটা যদি ভূপৃষ্ঠ হয়
আমার কখনো এরকম হইতে পারে না যে আমি ভূপৃষ্ঠ থেকে মাটি খনন করে আমি ভূপৃষ্ঠের ভিতরে ঢুকে গেছি, তাহলে এটা যদি কেন্দ্র হয় এইটুক আর, তে মাটি যদি ঢুকে যায় আমি ভূপৃষ্ঠের কেন্দ্রে এর দিকে মানে এইখানে ভূপৃষ্ঠ থেকে ভিতরে গর্ত করে আমি নিচে আসছি, নিচে আসতে ধরলাম ডি পরিমাণ গর্ত করছি, তাহলে এই গভীরতাটা হচ্ছে জি ডি, ডি পরিমাণ গভীরতা হইলে তাহলে এই নিচে তোমার অভিকর্ষ ত্বরণ কি হবে, জিডি ইকুয়াল টু তোমার জিডি ইকুয়াল টু কি লেখা যায় দেখো, তোমার এইখানে যখন আমি পৃথিবীর নিচে চলে আসছি তখন কিন্তু এই পৃথিবীর এই যে তোমার এইরকম একটা গোলক হচ্ছে না, তো এই গোলকের ধরো এইটা ব্যাসার্ধ, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এইটা ছোট হাতের আর, তো আমি এখন এই পৃথিবীর এইখান থেকে আস্তে 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 এই গোলকের এইখানে আসছি, তার মানে এইটা এখন নতুন গ্রহ হিসেবে কল্পনা করলে আমার এই সূত্র এখানে দেওয়া যায় না, কিন্তু এই সূত্রে দিলে কি ভুল হবে, এই দেখো এইখানে যে তোমার রোটা আছে ঘনত্ব তো সেম থাকবে, সরি এই সূত্র না এই সূত্র, এই সূত্রটা এখানে বসানো কেন গেল না, এখানে যদি বসাই দেখো জি এর মান ঠিক আছে, আর এর মান আমরা ছোট হাতের আর বসাইলাম, কিন্তু এম, এই এমটা ছিল এই বড় অংশের জন্য ভর, এখানে যদি বসাতে চাও এই ছোট গোলকটার ভর বসাইতে হবে, তার জন্য ওই সূত্র বসাইলে একটু কমপ্লেক্স হয়ে যায়, তার জন্য আমরা এই সূত্র বসাবো, এই সূত্রটা যদি বসাই তাহলে আমাদের এরকম আসে 4/3 পাই রো জি, আর আর এর বদলে দেখো এখানে কিন্তু ছোট আর এর মান কত হবে, এই সম্পূর্ণটা বড় আর না ব্যাসার্ধ, আর ঢুকছে আমি ডি পর্যন্ত, তাহলে ছোট আর এর মান কত হবে, বড় আর মাইনাস ডি, তে এইটাকেই তুমি আরো যদি সিম্পলিফাই করো মানে ওইটা দেখাচ্ছি না, 1 - h/r ইন্টু জি, এইটা পাবা, তাইলে এটা ফাইনাল তুমি যেটা মনে রাখবা জিডি ইকুয়াল টু 1 - h, সরি এইচ লেখাটা ঠিক হয় নাই আমার, আমার এখানে লেখা উচিত এইখানে এইচ না লিখে আমি যেহেতু ডি লিখতেছি তাহলে আমার ডি লেখা উচিত এখানে, তাহলে 1 - d, তাহলে 1 - d/r ইন্টু জি, এই জিটা হচ্ছে এই যে এই পৃষ্ঠের জি, আর 1 - কতখানি গভীরতায় ডি হচ্ছে কতখানি গভীরতায় গেছে, আর আর তো এই যে পুরা এই বড় ব্যাসার্ধটা, তাহলে এইটা তোমরা হচ্ছে মনে রাখবে পৃথিবীর কেন্দ্র মানে হচ্ছে তোমার মাটি খুঁড়ে যদি ভিতরে ঢুকে যাও, এই জিআপের আর একটা সূত্র অনেকে ইউজ করে, এটা হচ্ছে 1 - 2h/r ইন্টু জি, কিন্তু আমার পার্সোনাল সাজেশন থাকবে ভাইয়া তোমরা এই সূত্রটা ইউজ করবা না, কারণ এইটা ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই সূত্রটা ব্যবহার করা যাবে, সঠিক অ্যান্সার আসবে, এছাড়া অন্যান্য উচ্চতা হইলে কিন্তু এটা সঠিক অ্যান্সার আসবে না, আর এটা তোমরা পরীক্ষায় ভুলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, যার কারণে তোমরা এই সূত্রটাই মনে রাখবে, মেইন সূত্রটা। তাইলে আমরা এটাও শেষ, এখন অভিকর্ষ ত্বরণ আর একটা কারণে হয়, ওইটা আমরা পরের পেতে চাই, সেটা হচ্ছে ঘূর্ণনজনিত কারণে জি এর মান, ঘূর্ণনজনিত কারণে, ঘূর্ণনজনিত কারণে কি হয়, এইখানে ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু তোমার ভূপৃষ্ঠে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ল্যামডা হচ্ছে তোমার কোন কত, এই যে ঘূর্ণনজনিত তোমার ধরো এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ধরো এইখানে এটা পৃথিবীর কেন্দ্র, কেন্দ্রের সাথে একটা যদি অক্ষ নেই, এই যে এই থেটাটা সেটাই তোমার হচ্ছে ল্যামডা, তোমাকে এখানে বলবে যে এত ডিগ্রি অক্ষাংশে তোমার কি হবে, এই তোমার অভিকর্ষ ত্বরণ কি হবে, তখন এখানে ল্যামডা, আরটা হবে পৃথিবীর ব্যাসার্ধ, আর ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2π/t, যেখানে টি এর মান হচ্ছে 86,400 সেকেন্ড, মানে একদিনে কতখানি ঘুরে, পৃথিবী একদিনে ঘুরে না, তার জন্য সবকিছু এখানে একদিনে হিসাব হয়েছে, তাহলে এই সূত্রটা হচ্ছে পৃথিবীতে ঘূর্ণনজনিত কারণে, আর জি এর মান তো এই যে 9.8 এই ভূপৃষ্ঠে। আর একটা জিনিস এখান থেকে তোমার জানা প্রয়োজন, সেটা হচ্ছে এইটা যদি পৃথিবী হয়, পৃথিবীকে যদি আমি এইভাবে ভাগ করি, উপর আর নিচ এই দুইটাকে বলা হয় মেরু, আর এই পাশে এটাকে বলা হয় বিষুব, বিষুব অঞ্চল, তাহলে তোমাকে যদি বলে বিষুবীয় অঞ্চলে এই অভিকর্ষ ত্বরণ কত, তখন এই দেখো বিষুবীয় অঞ্চলে কি থেটার মান কত হবে বলো, জিরো হবে না, জিরো বসাবা, যদি বলে মেরু অঞ্চলে তাহলে থেটার মান 90 ডিগ্রি বসাবা, বসায় এইভাবে তোমার যেটা চাবে সেটা তুমি করে ফেলবা। এখন পরের সূত্রে আসি, পরের সূত্র হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য এটা আমরা কি দিয়ে লিখবো, এটাকে আমরা লিখি ই দ্বারা, মহাকর্ষীয় প্রাবল্য ই ইকুয়াল টু
জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন যেই গ্রহের বা যেই বস্তুর জন্য প্রাবল্য এটা হবে সেটার ভর, যার প্রাবল্য তার ভর, এটা বুঝছো? আর এটা হচ্ছে ওই যে কেন্দ্র থেকে ব্যাসার্ধ। তাহলে বুঝতে পারছি না? এখন আমরা আরেকটা জিনিস পড়বো, এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভবের সূত্র কি? মহাকর্ষীয় বিভবের জন্য আমরা লিখব ভি, ভি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর। তাহলে এখানে পরিচয়গুলো কি? এম মানে হচ্ছে যে গ্রহের জন্য বিভব বের করব, যে গ্রহের জন্য বিভব বের করব তার ভর। আর আর কি? আর হচ্ছে কেন্দ্র হতে পারে, ধরো এই গ্রহের এইখানে আমি বিভব বের করতে যাচ্ছি, তাইলে আর হবে এইটুক প্লাস আরো যে এইচ পরিমাণ গেছে, মানে এই পৃথিবী বা যে কোনো গ্রহের কেন্দ্র থেকে যত দূর পর্যন্ত আছে ততটুকুই হচ্ছে তোমার কি হবে, এটা বড় হাতের আর না দিয়ে এটা ছোট হাতের আর দিয়ে আর প্লাস এইচ। তার মানে আর ইকুয়াল টু হবে আর প্লাস এইচ, মানে কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, পৃষ্ঠ থেকে যত উচ্চতায় আছে। আর যদি পৃষ্ঠে থাকে তাহলে শুধু ছোট হাতের আর যেটা সেটুকুই বসাব। তাহলে এটা হচ্ছে বিভবের সূত্র, কিন্তু বিভবের সূত্রের আগে একটা মাইনাস থাকে, আমরা তাই জানি, তাই না? তাইলে পরের পেজে যাই আমরা। এখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কৃত কাজ করি, অভি অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, এটাকে আমরা ডিনোট করলাম ডাব্লু এজেন্ট। কারণ কি, অভিকর্ষ তো নিজে করেনি, আরেকজন করছে, তার জন্য ডাব্লু এজেন্ট। এইটাকে এখানে বড় হাতের জি, বড় হাতের এম, ছোট হাতের এম, তারপরে অন বাই আর ইনিশিয়াল মাইনাস অন বাই আর ফাইনাল। তো এইখানে বড় হাতের এম আমরা কি জানি, এটা হচ্ছে গ্রহের ভর, গ্রহের ভর। ছোট হাতের এম হচ্ছে যেই বস্তুটা আমরা সরাইছি, বস্তুর ভর, বস্তুর ভর। আর আর আই হচ্ছে বস্তুটা গ্রহের কেন্দ্র হতে আদি দূরত্ব। তার মানে এটা ধরো একটা গ্রহ, এর কেন্দ্র থেকে বস্তুটা ধরো আগে এইখানে ছিল, পৃষ্ঠে ছিল, এটা হচ্ছে আর আই। এখন বস্তুটাকে নিচে আমি এইখানে, এটা হচ্ছে আর এফ, আর এফ। তাইলে বস্তুর আদি দূরত্ব যেখানে ছিল সেটা হচ্ছে আর আই, আর বস্তু পরে যেখানে আছে সেটা হচ্ছে তোমার আর এফ। এরকম হইতে পারে বস্তুটা আগে এখানে ছিল, তার মানে এটাই হচ্ছে আর আই, বস্তুটা পরে এখানে আসছে, এটাই হচ্ছে আর এফ, যে কোনোটাই হইতে পারে, তাই না? তারপরে আমরা পরের সূত্র করার চেষ্টা করব। পরের সূত্রটা কি? পরের সূত্রটা হচ্ছে মুক্তিবেগ সংক্রান্ত। তাইলে লিখি মুক্তিবেগ। মুক্তিবেগ কি ভাই? মুক্তিবেগ হচ্ছে, এটা যদি একটা গ্রহ হয়, এই গ্রহের পৃষ্ঠে মানুষজন থাকে, মানে পৃথিবীর কথা বলতেছি, এই গ্রহ থেকে কোনো একটা বস্তু যদি তুমি ছুঁড়ে মারো উপর দিকে, কি হবে? বস্তুটা তোমার উপরে যাবে আবার নিচে পড়ে যাবে, বস্তুটা তোমার উপরে যাবে আবার নিচে পড়ে যাবে ছুঁড়ে মারলে। কিন্তু এরকম যদি ছুঁড়ে মারতেই থাকো, খুব জোরে ছুঁড়ে মারলা, খুব জোরে ছুঁড়ে মারলে এক সময় দেখা যাবে যে এটা যে ছুঁড়ে মারলা এটা সেই যে যাচ্ছে আর ফেরত আসতেছে না, এটা যে যাচ্ছে আর ফেরত আসতেছে না। তে সর্বনিম্ন যে বেগে ছুঁড়ে মারলে এই বস্তুটা আর পৃথিবীতে কোনোদিন বা যে গ্রহ থেকে ছুঁড়ে মারছে সেই গ্রহে কোনোদিন ফেরত আসবে না, সেইটাকে, সেই বেগটাকে বলা হয় তার মুক্তিবেগ। তাইলে মুক্তিবেগের সূত্র কি? মুক্তিবেগকে আমরা প্রকাশ করি স্কেপ ভেলোসিটি, মুক্তিবেগের ইংরেজি স্কেপ ভেলোসিটি বা ভিই দিয়ে প্রকাশ করি। এটা ইকুয়াল টু রুট টু জি এম ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে মুক্তিবেগের সূত্র। এখন আমরা গত দুই একটা পেজ আগে যাই। দেখো প্রথমে একটা আমরা সূত্র লিখছি, এই যে জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই সূত্রটা দেখাইলাম একটু। হ্যাঁ দেখো, এখন আমরা তাহলে জি ইকুয়াল টু কি বললাম, কি পড়েছিলাম, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার না? দেখো এইখানে কিন্তু জিএমও আছে, নিচে আরও আছে আর স্কোয়ার, মানে আর নিচে আরেকটা আর থাকলেই কিন্তু এই যে জি হয়ে যাচ্ছে। তে নিচে আমি আরেকটা আর করার জন্য করলাম কি, ইকুয়াল টু টু জি এম ইন্টু আর একটা এক্সট্রা আর দিলাম ডিভাইডেড বাই নিচে আর গুণন আর করলে আর স্কোয়ার হয়ে যায়, তাই না? আর স্কোয়ার হয়ে যায়। তাইলে দেখো এইবার কি আমরা এইটুকের বদলে ছোট হাতের জি লিখতে পারি না? ছোট হাতের জি যদি আমরা লিখি তাইলে আমাদের আসে রুট টু, এইটুকের বদলে ছোট হাতের জি আর, তাই না? তাইলে এটাকে ফাইনাল সূত্র হিসাবে আমরা এখানেই লিখি, আমরা যেহেতু একটা সূত্রই লিখবো।
ওইটা শুধু তোমাকে ভেঙে দেখানো হইলো। টু ছোট হাতের জি আর, তার মানে তোমার কোনো গ্রহের যদি অভিকর্ষ ত্বরণ জানো ওই পৃষ্ঠে, ওই গ্রহের ব্যাসার্ধ জানো, তাইলেও তুমি মুক্তিবেগ বের করতে পারবা। অথবা ওই গ্রহের ব্যাসার্ধ জানো, গ্রহের ভর জানো, তাহলেও তুমি বের করতে পারবা। যে কোনো দুইটা জিনিস জানলেই মুক্তিবেগ বের করতে পারবা। এবার আসি কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত কিছু সূত্রে। কৃত্রিম উপগ্রহ, দেখো ভাই, কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কি হয়, কৃত্রিম উপগ্রহের একটা বেগ থাকে। কৃত্রিম উপগ্রহ মানে কি, এরকম ধরো একটা গ্রহ আছে, এর উপর আমরা স্যাটেলাইট বলি। পৃথিবীর ক্ষেত্রে যেমন চাঁদ, চাঁদ এই পৃথিবীকে চারদিকে প্রদক্ষিণ করে না, এইটাকেই বলা হয় কৃত্রিম উপগ্রহ। আবার যদি আমরা স্যাটেলাইটের কথা চিন্তা করি, স্যাটেলাইট আমরা উপরে পাঠাই, স্যাটেলাইটটাও কিন্তু কৃত্রিম উপগ্রহ। তাইলে কৃত্রিম উপগ্রহ কি সেটা আমরা বুঝলাম। তাইলে আমরা এখন কৃত্রিম উপগ্রহের সূত্র লিখি। এই কৃত্রিম উপগ্রহটা, এই যে পৃথিবীর চারপাশে যে চাঁদটা ঘুরে, এর একটা নির্দিষ্ট বেগ আছে না? তো কৃত্রিম উপগ্রহের বেগ কত হবে? সেই বেগটা ভি ইকুয়াল টু রুট বড় হাতের জি বড় হাতের এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তার মানে আর প্লাস এইচ, এখানে অভিকর্ষ সরি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান মুখস্থ। এম হচ্ছে যে গ্রহের কৃত্রিম উপগ্রহ চাচ্ছ, ধরো পৃথিবীর চাচ্ছ, তাইলে এম হবে পৃথিবীর ভর। যদি তুমি মনে করো মঙ্গলের কোনো একটা উপগ্রহের বেগ চাচ্ছ, তাহলে মঙ্গলের ভর এখানে হবে। তারপরে এখানে হচ্ছে মঙ্গলের ব্যাসার্ধ, আর ওইটা হচ্ছে পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে। তার মানে এইটা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আমরা পৃথিবীর কথা যদি চিন্তা করি, পৃথিবীর ভর বসাবা, পৃথিবীর ব্যাসার্ধ বসাবা, আর ওই উপগ্রহটা পৃথিবী থেকে কত উচ্চতায় উঠতেছে, মানে পৃথিবী, এটা যে পুরো পৃথিবী না, এখানে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, আর কত উচ্চতায় উঠতেছে, এই যে এইটাকে বলা হয় এইচ। এই জিনিসটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ বের করার সূত্র। তো এর আগে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, গত সূত্রে যে দেখাইলাম, যে এখানে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার ভাঙাইলাম, এইখানেও কিন্তু জিএম আছে, নিচে শুধু একটা আর পাইলে কিন্তু আর স্কোয়ার হয়ে যায়, তাই না? তে ওইখানে সূত্র টুত্র যদি আমরা ভাঙাই, ভাঙাইলে লাস্টে এরকম কিছু মান আসে, ছোট হাতের জি বড় হাতের আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটা আর ভাঙে দেখাইলাম সেম ভাগ। তাহলে কৃত্রিম উপগ্রহের বেগ কত হবে ওইটা জানার জন্য তোমার এই দুইটা সূত্র মুখস্থ রাখলেই সকল কোশ্চেন আনসার করতে পারবা কৃত্রিম উপগ্রহের বেগ সংক্রান্ত। আর একটা জিনিস আসে তোমার ঘ নাম্বারে, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। তোমার কোশ্চেনে বলে কৃত্রিম উপগ্রহটা কি ভূস্থির উপগ্রহ হবে? তার মানে এ কি, তোমার ধরো এখানে পৃথিবী, এই পৃথিবীতে নিজে সবসময় ঘুরতে থাকে। তো এইখানে যদি একটা তোমার কৃত্রিম উপগ্রহ থাকে, এই কৃত্রিম উপগ্রহটা কখন ভূস্থির হবে? যখন এই কৃত্রিম উপগ্রহটা এই পৃথিবীর সমান বেগে, মানে পৃথিবীর মতোই ঘুরবে না। তার মানে এইখানে পৃথিবী পৃথিবী এইখান থেকে এইটুকু আসতে 24 ঘন্টা সময় লাগে। এই ভূস্থির উপগ্রহটাও যদি 24 ঘন্টাতেই তার কক্ষপথে ঘুরে, তাহলে সেটা হচ্ছে ভূস্থির মনে হবে। তার মানে কি, পৃথিবীর এই বিন্দু থেকে অলওয়েজ মনে হবে যে তোমার এখানে আছে, এই বিন্দুতে যখন যাবে তখন পৃথিবীটা এই বিন্দু থেকে এইখানে দেখতে পাবে, তাই না? এটাই হচ্ছে তোমার কি ভূস্থির উপগ্রহ বা পর্যায়কাল। তাহলে পর্যায়, এখানে আমার পর্যায়কাল বের করে দেখতে হবে 24 ঘন্টা হয় কিনা। 24 ঘন্টা হলে ভূস্থির। তাহলে আমরা পর্যায়কাল বের করার সূত্র কি, টি ইকুয়াল টু 2 পাই রুট আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই বড় হাতের জি ইন্টু এম। মানে আমি এটা ভেবে মনে রাখতাম, ভি আর টি এর মধ্যে উল্টা পাল্টা লেগে যেতে পারে, যে কোনো একটা আগে মনে রাখবা। একটা মনে রাখবা ভি ইকুয়াল টু রুট জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর আরেকটা মনে রাখবা যে টি এর ক্ষেত্রে রুট উল্টায় যাবে, দেখো আর প্লাস এইচ উপরে গেছে, উল্টায় যায় কিউব হবে, আর নিচে হবে তোমার জি এম। এইটুক মনে রাখলা। আর যে আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে, সরি ষষ্ঠ অধ্যায়েও আছে, কিন্তু অষ্টম অধ্যায়ে এগুলো বেশি লাগে। টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি, এগুলো করেছি না? ওইখান থেকে মনে রাখবা যে টি ইকুয়াল টু 2 পাই রুট আর প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই জি এম গেল। তারপরে কি, তারপরে হচ্ছে তোমার আর একটা শর্ত মনে রাখা উচিত, যে এ দেখো, পর্যায়কালের স্কোয়ার ইকুয়াল টু গ্রহের ব্যাসার্ধের কিউবের সমানুপাতিক, তাই না? এটা গেল। আর একটা সূত্র তোমার একটু হালকা করে জানলে পারবা, সেটা হচ্ছে তোমার মহাকর্ষীয় বিভব, না সরি বিভব তো পড়েছি, মহাকর্ষীয় বিভব শক্তি। মহাকর্ষীয় বিভব শক্তি, এটাকে ইউ দিয়ে লেখা হয়, এটা ইকুয়াল টু বড় হাতের জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটাতে সিকিউ আমি আসতে খুব একটা দেখি নাই। এটা হচ্ছে পৃষ্ঠ হতে কত দূরত্ব, এই যে ছোট হাতের এইচ, এম হচ্ছে বস্তুর ভর, আর বড় হাতের এম হচ্ছে পৃথিবীর বা যেই গ্রহে আছে সেই গ্রহের ভর। এটাই হচ্ছে মহাকর্ষীয় বিভবের সূত্র। আর লাস্ট
লাস্ট না ভাই, এটার পরে আরো কিছু কেস আছে, ওগুলি একটু আলাদা করে দেখাবো। তো এখানে আর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম যে তোমার এরকম যদি হয়, এটা একটা গ্রহ, এই গ্রহের খুব কাছে কাছে, একদম কাছ দিয়ে একটা উপগ্রহ ঘুরতেছে, এই কাছ দিয়ে যদি উপগ্রহ ঘোরে, তাইলে সেই উপগ্রহটার বেগ কত হবে সেইটা আমরা বের করব। তাইলে উপগ্রহ যদি পৃথিবী দলের খুব কাছ দিয়ে ঘুরে, তাইলে তখন তার বেগ ভি ইকুয়াল টু রুট ছোট হাতের জি ইন্টু আর, এটাই হবে বেগ। তুমি বলতে পারো ভাই এখানে কিছু হয়তো সূত্র মিস গেছে, যে পাহাড়ের উচ্চতায় যদি অভিকর্ষ, তোমার হচ্ছে পাহাড়ের উচ্চতায় একটা বব নিয়ে গেলাম, এই ববটা দুলতে থাকলো, তাহলে পাহাড়ের এত উচ্চতায় হলে তোমার অভিকর্ষ ত্বরণ কত হবে, বা কত উচ্চতায় নিয়ে গেলে পর্যায়কাল কত হবে, এইগুলো ভাই এইগুলো এই চ্যাপ্টারেও আলোচনা করা আছে একটু, আবার অষ্টম অধ্যায়েও আলোচনা করা আছে। তো আমি এই ওই সূত্রগুলো অষ্টম অধ্যায়ে যখন সূত্রগুলো লিখে দেবো তখন আলোচনা করবো। তো আজকে ভাইয়া এইটুকুই, এই কয়টা সূত্র পড়লে এই চ্যাপ্টার থেকে যতগুলো ম্যাথ আসছে সবগুলোই পারা যাবে। আশা করি তোমরা সবগুলাই করতে পারবা। তো তোমাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিতে পারো, লাইক করে আমাকে উৎসাহিত করতে পারো। তুমি কমেন্টের মাধ্যমে জানাইতে পারো যে ভিডিওতে কি ইমপ্রুভ করা দরকার, বা তোমাদের কোন টপিকের রিলেটেড ভিডিও লাগবে, বা কি ধরনের ভিডিও চাচ্ছ, কিভাবে বুঝাইলে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়, সেইগুলো করতে পারো। এছাড়াও তোমাদের বন্ধুদের সাথে কলেজের গ্রুপে শেয়ার করে দিতে পারো ভিডিওগুলো, তাহলে হচ্ছে শেয়ার করলে অনেক, যদি আমি একটু মোটিভেশন পাই। আর তোমরা যদি চাও যে কোনো স্পেসিফিক টপিক লাগবে, সেইটার জন্য তোমরা কি করতে পারো, সেটার জন্য তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাইতে পারো অথবা মেইল করে দিতে পারো, যে কোনো কিছু করতে পারো। আর যদি তোমার ভালো লাগে তাহলে তুমি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করাটা ভাই ম্যান্ডেটরি না, তুমি অলওয়েজ এই ভিডিওগুলো ফ্রিতেই দেখতে পারবা, কিন্তু সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহিত হই। তোমরা চাইলে আমাকে উৎসাহিত করতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।